বেশ, তো আজকে আমরা পড়িব চারণ কবি। বেশ, চারণ কবির সমস্ত আলোচনা তো আমরা করিব, তবে তার আগে এই কবিতার কয়েকটা অংশ আমাদের নিয়ে আলোচনা করতে হবে। বেশ, আমরা কি লিখিয়া রাখিয়াছি? চারণ কবি নিবিড় পাঠ ও রাজনৈতিক ময়না তদন্ত। ঠিক আছে, অর্থাৎ পোস্টমর্টম। কেন রাজনৈতিক ময়না তদন্ত কথাটা এনেছি সে তো আমরা পড়তে পড়তেই জেনে যাব। তবে বলে রাখি যে আমাদের সিলেবাসে অন্তর্গত করা হয়েছে এই কবিতাটি আহ, অবশ্যই যেটি বাংলায় লিখিত বা বাংলায় লেখ্য কোনো কবিতা এটি নয়। এটি তেলেগু ভাষায় লেখা, তেলেগু কবি ভারভারা রাওয়ের লেখা। এইবার বর্তমানে আমাদের সিলেবাসে বাংলা পাঠের বাইরে গিয়েও ভারতীয় বিভিন্ন প্রাদেশিক অঞ্চলের যে সমস্ত বিষয়গুলি রয়েছে বা সাহিত্যের যে সমস্ত কবিতা গল্প ইত্যাদি রয়েছে তাকে অন্তর্গত করা হচ্ছে এই প্রয়োজনীয়তার হেতুতে। কারণ বাংলা সাহিত্যের বাইরে গিয়েও যাতে আমরা ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য প্রাদেশিক সাহিত্যগুলোকে চিনতে ও জানতে পারি, সেই কারণের জন্য আমাদের সিলেবাসে অন্তর্গত করা হচ্ছে। তা বলে কি আমরা তেলেগু ভাষায় পড়বো? তা তো আর পড়বো না, আমরা পড়বো তো বাংলা ভাষাতেই। তাহলে তেলেগু ভাষায় অরিজিনাল বা মূল যিনি কবি তিনি কে না ভারভারা রাও। আর যিনি অনুবাদ করলেন আমাদের বাংলায় তিনি একজন অত্যন্ত বাংলার পরিচিত কবি, শঙ্খ ঘোষ, যার লেখনী বা যার কবিতা ইতিমধ্যে তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্গত অংশতে পড়েছই, অন্য জায়গাতেও পড়েছ। তোমরা দশম শ্রেণীতে পড়েছো কি যেন আয় আরও বেঁধে বেঁধে থাকি, তো সেই কবিতাতেও পড়েছো। হ্যাঁ, এইবার আমাদের পাঠে এই যে কবি রয়েছেন, দেখো শঙ্খ ঘোষ নিয়ে আমাদের এখানে আলোচনা প্রয়োজনীয়তা নেই। আমাদের এখানে আলোচনা করতে হবে কাকে নিয়ে না ভারভারা রাওকে নিয়ে, অর্থাৎ যিনি মূল কবি তাকে নিয়ে। কবিতাটা পড়তে গেলে এই কবিতার প্রেক্ষাপট এবং কবির জীবন সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তবে ছোটোখাটো কয়েকটা তথ্য বলে দেবো যেগুলো তোমরা নোট করবে, আমি মুখে বলবো, পরপর লিখতে থাকবে, কারণ এই অংশগুলো এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রথমেই যেটা নোট করব যে চারণ কবিতাটার মূল রচনা কোন সালে হয়েছিল। মূল রচনা 1985 সাল, 1985। মূল রচনা 1985 সাল। তারিখটাও লিখে রাখতে পারো 23 অক্টোবর। সালটা মনে রাখলেই যথেষ্ট হয়, তবু তারিখটা লিখে রাখো 1985-র 23 অক্টোবর। ঠিক আছে, মূল কবিতার নাম কি ছিল, অর্থাৎ কবি ভারভারা রাও যখন লিখেছিলেন তিনি কি নাম দিয়েছিলেন? তিনি নাম দিয়েছিলেন কবি, ক বয়সী কবি। 23-এ কি বললেন? 23-এ? 23 অক্টোবর 1985 সালের 23 অক্টোবর মূল সাল, মূল গ্রন্থটি মানে মূল কবিতার প্রকাশকাল। মূল কবিতার নাম ছিল কবি, ক বয়সী কবি, যেটা লেখা হয়েছিল কোন ভাষা? তেলেগু ভাষা। আমরা প্রথমেই বলে দিয়েছি, ব্র্যাকেটে লিখে রাখতে পারো তেলেগু ভাষা বলে। ঠিক আছে, এইবার এই ভারভারারের এই কবিতাটা ইংরাজিতেও অনুবাদ হয়েছিল। ইংরাজিতে অনুবাদ করেছিলেন কি, মানে যিনি করেছিলেন তার নাম হচ্ছে গিয়ে ডি ভেঙ্কট রাও। ইংলিশ বলে লেখো, দিয়ে হাইফেন দাও, দিয়ে লেখো ডি ভেঙ্কট রাও। ডি ভেঙ্কট, ভয়েকার কয়ে ট, ভেঙ্কট রাও, রয়াকার ও রাও। ঠিক আছে, যিনি অনুবাদ করেছিলেন তার নাম। তো তিনি এই কবিতাটার নাম কি দিয়েছিলেন? তিনি এই কবিতাটার নাম দিয়েছিলেন দ্য বার্ড। দয় জফল্লা দা, বয়াকার ডয়ের ড ড, দ্য বার্ড। ইংরাজিতে বললে BARD, ব্র্যাকেটে ইংরাজিতেও লিখে রাখতে পারো দ্য বার্ড, BARD। বার্ড মানে পাখি নয়, BARD, বার্ড। এই বার্ড শব্দের অর্থ বলছে এই যে উপাধি দ্য বার্ড অফ অ্যাভন, এই উপাধি দেওয়া হয়েছিল শেক্সপিয়ারকে। বার্ড কথাটির অর্থ হলো চারণ কবি। তাহলে এই ইংরাজি নাম থেকে শঙ্খ ঘোষ বাংলায় নিলেন কবিতার নামটা এবং তিনি দিলেন চারণ কবি। বোঝা গেল? অর্থাৎ প্রধান
নাম ছিল কবি, সেখান থেকে হলো ইংরেজিতে দা বার্ড, সেটাই বাংলায় ট্রান্সলেট করে হয়ে গেল চারণ কবি। তাহলে এটা তো কবিতার ইতিহাস জানলে, মূল কবিতার। অনুবাদটাকেও একটু জানতে হবে, কারণ আমরা তো অনুবাদটা পড়ছি। এই অনুবাদ করেছিলেন নাম তো তোমরা দেখতেই পাচ্ছ। এই অনুবাদ কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? বাংলায় অনুবাদটা প্রকাশিত হয়েছিল সেতুবন্ধন পত্রিকা। অনুবাদ বলে লিখে নাও, দিয়ে লেখো প্রকাশ। অনুবাদ প্রকাশ বলে লেখো, দিয়ে হাইফেন দাও, দিয়ে লেখো সেতুবন্ধন পত্রিকার, সেতুবন্ধন পত্রিকার 15তম সংখ্যা, সেতুবন্ধন পত্রিকার 15তম সংখ্যা। ঠিক আছে, সালটা 2019। আর একটা ইনফরমেশন খুব একটা পড়ে না পরীক্ষায়, তবু লিখে রাখতে পারো যে সেতুবন্ধন পত্রিকার সম্পাদক ছিলেন কে? দেবেশ রায়। দেবেশ রায় লিখে রাখো, পরীক্ষার জন্য মোটেও কোনো গুরুত্বপূর্ণ অংশ এটা নয়। ঠিক আছে, যে কোটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ মূল কবিতার প্রকাশকাল, মূল কবিতার নাম এবং কোন ভাষায় রচিত, ইংরাজিতে তার কি নাম, বাংলায় কি নাম হলো, বাংলায় অনুবাদ কে করলেন, কোন পত্রিকায় প্রকাশিত হলো, কবে প্রকাশিত হলো। এই কটা হচ্ছে মূল তথ্য। তাহলে বিফোর দ্য টেক্সট যে ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার ছিল এই টেক্সটের বিষয়ে, সেটা জানলাম। এখনও কিন্তু কবির সম্বন্ধে জানতে আমাদের বাকি আছে। এবার আসে একটু কবিতার নাম নিয়ে। হ্যাঁ, তারপরে আমি কবিতায় যাব, মানে কবির সম্বন্ধে জানবো, কারণ কবির সম্বন্ধে না জানলে কবিতাটা বোঝা যাবে। কবিতার নাম চারণ কবি। অলরেডি তোমরা জানো যে মুকুন্দ দাসকে বলা হতো বাংলার চারণ কবি, পড়েছো। এই চারণ কবির কাজটা কি? চারণ কবির আক্ষরিক অর্থ কি? ওই যে যারা স্তুতিকারক বলা হয়ে থাকে, যারা স্তুতি গান করে থাকেন বা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে প্রচার করে থাকেন ঘুরে ঘুরে। ঠিক আছে, বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের সময় এই চারণ কবিরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা বিভিন্ন দেশাত্মবোধক গীতি, দেশাত্মবোধক বিভিন্ন কথা, গল্পকথা সহ বিভিন্ন কথা ঘুরে ঘুরে চারিদিকে প্রচার করেছিল মানুষের মনে স্বাধীনতার অনুপ্রেরণা জাগানোর জন্য। এটাই ছিল চারণ কবিদের ভূমিকা, এবং আমাদের কবিতার নাম সেই হিসাবেই দেওয়া হয়েছে যে চারণ কবি, অর্থাৎ কবি যেন চাইছেন তার এই কবিতার বাণী ছড়িয়ে পড়ুক সাধারণ মানুষের মধ্যে, সেই হিসাবে এই কবিতার নামটাকে দেওয়া হয়েছে চারণ কবি। এইবার আমরা আসি এই কবিতার একটু ইতিহাসে। কবিতার ইতিহাস পড়তে গেলে কবির ইতিহাস জানতে হবে। কবি ভারভারা রাও, যার জন্ম 1940 সালে। ঠিক আছে, 1940 সালে জন্ম, এবং তিনি বরাবরই সরকার বা যেই কোনো অন্যায়মূলক কাজ করে থাকুক তার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন। এবং ইতিহাস, বর্তমান, হয়তোবা ভবিষ্যৎ সবাই সাক্ষী ছিল, সাক্ষী আছে, সাক্ষী থাকবে যে প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়। এটাই হচ্ছে গিয়ে যুগের নিয়ম। এবং শাসক যেই হোক, শাসকের আসনে যেই থাকুক, শাসকের অপশাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরই কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, সেটা অতীতে হোক, বর্তমানে কিংবা ভবিষ্যতে। অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই শাসকের অপশাসনের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিলেন ভারভারা রাও, যে কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। সালটা 1985। এই কবিতা যখন প্রকাশিত হচ্ছে, মানে কবিতা যখন লেখা হচ্ছে, প্রকাশিত কিন্তু, হ্যাঁ প্রকাশিত কিন্তু 1986, বই আকারে প্রকাশ হয়েছিল 1986-তে। ঠিক আছে, যখন প্রথমবার পত্রিকায় প্রকাশিত হয় সেটা 1985, এবং ওই সালেই তিনি লিখেছেন কবিতাটা। তা মানে 1985-তে লেখা, এবং আমি কিন্তু বলছি 1985-তে ভারভারা রাওকে কারাদণ্ড দেওয়া হয়েছিল সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, ক্ষমতার বিরুদ্ধে লেখালেখির জন্য। তার পত্রিকা, তার লেখা সব বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল, সব রাষ্ট্রে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তার বিভিন্ন লেখনীগুলোকে, কারণ সেটা সরকারের বিরুদ্ধে কথা ছিল। 1985-তে তিনি তখন জেলে। এই 1985 সালে গোটা বিশ্বে আর একটা দারুণ ঘটনা ঘটে যাচ্ছে। ঘটনাটা ঘটছে কোথায়? দক্ষিণ আফ্রিকায়।
1985 সাল, তখন দক্ষিণ আফ্রিকায় রাজত্ব করছে শ্বেতাঙ্গরা। তার আগেও কিন্তু নেলসন ম্যান্ডেলার নাম আমরা শুনেছি, কৃষ্ণাঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত। তো নেলসন ম্যান্ডেলা বহু বছর জেল খেটেছেন, তারপরে গিয়ে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছেন। তো শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের যে লড়াই, সেটা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে একটা বিশাল বড় অধ্যায়। তোমরাই তোমাদের ইংরাজিতে সেকেন্ড সেমিস্টারে একটা কবিতা পড়বে, স্টিল আই রাইজ বলে, যেটাও কিন্তু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ ছিল। যাই হোক, আমরা এখানে ফিরে আসি। তখন দক্ষিণ আফ্রিকায় সরকার চালাচ্ছে বোথা সরকার, বোথা গোষ্ঠী, শ্বেতাঙ্গ গোষ্ঠী। তো সেখানে একজন কবি ছিলেন, ওনার নামটা দ্বারা একটু দেখে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। বেঞ্জামিন মোলায়েজ, বেঞ্জামিন মোলায়েজ বলে একজন কবি ছিলেন, ঠিক আছে। সেই বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে, কারণ তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথা বলেছেন। বেঞ্জামিন মোলায়েজের বয়স তখন মাত্র 30 বছর। 30 বছরে একজন যুবক যে সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাকে একেবারে সরাসরি ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হচ্ছে। না সে খুন করেছে, না সে ধর্ষণ করেছে, না কোনো গুরুতর অপরাধ করেছে, কিন্তু তার সত্ত্বেও তাকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে, কারণ সে সরকারের বিরুদ্ধে কথা বলেছে। এই ঘটনা গোটা দুনিয়ায় একটা হালচাল মাছিয়ে দিচ্ছে, যাকে বলা যায় গোটা দুনিয়ায় একটা বিপ্লবের সৃষ্টি করছে, এবং ওই বিপ্লবের দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছেন ভারভারারাও। এই ঘটনার প্রতিবাদে কিভাবে কবিদের কণ্ঠরোধ করা হচ্ছে, কিভাবে বিপ্লবের কণ্ঠরোধ করা হচ্ছে, কিভাবে সাহিত্যকে আঁকড়ে ধরা হচ্ছে, মানে চেপে রাখা হচ্ছে, এই সমস্ত কিছু প্রতিবাদে জেলে বসেই তিনি এই কবিতাটা লিখেছিলেন। তিনি জেলে বসে বিভিন্ন চিঠি লিখতেন। সেই চিঠিগুলোর যেটা 6 নম্বর লেটার ছিল, 6th লেটার, সেই 6th লেটারে তিনি এই কবিতাটা লিখেছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। 6 নম্বর সংখ্যক লেটারে ভারভারারাও লিখলেন চারণ কবি। সুতরাং আমাদের চারণ কবি কিন্তু একটা প্রতিবাদী কবিতা, যে কবিতা দেখাবে কিভাবে রাষ্ট্র তার ক্ষমতার বলের দ্বারা আইনের অপব্যবহার করে প্রতিবাদের কণ্ঠ দমন করে। যুগে যুগে দেখবে প্রতিবাদী কবিরা কিন্তু এভাবেই প্রতিবাদ করেছেন। যদি ইংরেজ শাসনের সময় আমরা ফিরে যাই ভারতবর্ষে, তখন নজরুল ইসলামকে আমরা দেখতে পাবো একজন সবচেয়ে বড় ব্যক্তি হিসাবে, যিনি বারবার প্রতিবাদ করে উঠেছেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে গর্জন করেছেন, ভারতবাসীর স্বাধীনতাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তিনি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে কিন্তু এই কবিতাটা রচনা করছেন। এই বেঞ্জামিন, তাকে ফাঁসি দেবার আগে শেষ ইচ্ছা ছিল তার মায়ের সাথে দেখা করা। তো মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, এবং তিনি দেখা করার সময় বলেছিলেন, আমি যা করেছি বা আমার সাথে যা হচ্ছে তার জন্য আমি গর্বিত, যে আমি অন্যায়ের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করছি। ওই যে যেমন ক্ষুদিরাম বসু ফাঁসির আগে শেষবার গান গেয়েছিলেন, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। তো এই গানটাও তিনি কিন্তু দেশবাসীকে অনুপ্রেরণার জন্য করে গেছিলেন। একইভাবে বেঞ্জামিনও কিন্তু শেষ কথা হিসেবে বলে গিয়েছিলেন যে আমি যা করছি তার জন্য আমি গর্বিত, বা আমি যা করেছি তার জন্য আমি গর্বিত। তাহলে সেটা তার কৃষ্ণাঙ্গ শ্রেণীকে অনুপ্রাণিত করতে এই বার্তাটা ছিল, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পেও না, তাতে রাষ্ট্র তোমাকে মৃত্যুদণ্ড দেয় দিক। ঠিক সেই ছোঁয়াটাই দেখতে পাবো এই কবিতার মধ্যে। তাহলে জেলে বসে কিন্তু রচনা হয়ে গেল একটা কবিতা, যেটা চরমভাবে স্মরণীয় হয়ে থাকলো। এইবার আমরা আসবো আমাদের টেক্সটে বা কবিতাতে। চল, মোটামুটি যে ইনফরমেশনগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো দেয়া হয়ে গেছে। কবিতায় আসে, কি বলছিল? নিয়ম কানুন যখন সব লোপাট, আগে আমরা পুরোটা পড়ে নিই, তারপর আবার বিশ্লেষণে আসবো। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে আর গর্দানে
আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। এটা অনুবাদ করলেন বাংলাতে শঙ্খ ঘোষ। কবিতার উদ্দেশ্য করে কিন্তু কাকে লেখা? বেঞ্জামিনকে উদ্দেশ্য করেই লেখা। বেঞ্জামিনের কার্যকলাপটাই কিন্তু কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার আসা যাক বিশ্লেষণে। বলছেন নিয়ম কানুন যখন সব লোপাট, লোপাট অর্থাৎ ইংরেজিতে যদি বলি ভ্যানিশ হয়ে যাওয়া, অর্থাৎ নিয়ম কানুন যখন একেবারে শিখে উঠেছে, গোটা রাজ্যে যখন কোনো আইন নাই, শাসক যখন আইনকে প্রহসনে পরিণত করেছে, সময়ের ঢেউ সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, কালো মেঘ, ব্ল্যাক, কালো কিসের ইঙ্গিত? সাহিত্যে বারবারই বলি কালো হচ্ছে কি একটা অমিনাস বা খারাপ জিনিসের ইঙ্গিত। কালো কি? কালো এমন একটা রং যে দেখবে সব কিছুকে শোষণ করে নেয়। কালোর উপরে কিন্তু কোনো রং ফুটে ওঠে না। তার মানে কালোর চিন্তাধারা কি থাকে? সব সময় সমস্ত কিছুকে গ্রাস করে নেওয়া। তাই এখানে কালো মেঘের দলটা একটা রূপক। এটার দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? শাসক শ্রেণীকে, যারা সব কিছুকে ক্ষমতার বলে গ্রাস করে নিতে চায়। এরা কি করছে? শাসক দল ফাঁস লাগাচ্ছে গলায়। কাদের গলায়? প্রতিবাদীর গলায়, প্রতিবাদের গলায়। তাহলে সমাজের শাসকবর্গ প্রতিবাদীদের গলায় ফাঁস লাগাচ্ছে, ঠিক যেমন করে বেঞ্জামিনের গলায় ফাঁস লাগিয়েছিল বোতা সরকার। কবি বলছেন ফাঁস তো লাগাচ্ছে, কিন্তু এখানে না কোনো রক্ত চুঁয়ে পড়ছে না, কোনো চোখের জলও নয়। তাহলে এক অদ্ভুত সাজা। এখানে কোনো রক্ত নেই। দেখো, এটা দুরকম অর্থ থাকতে পারে। এক, যদি কাউকে ফাঁসি দেওয়া হয় সেক্ষেত্রে রক্ত বের হয় না, এটা আক্ষরিক অর্থ। দ্বিতীয়ত, এর আর একটা অর্থ আছে। ফাঁসি দেওয়া হলে রক্ত না হয় বের হয় না, কিন্তু চোখের জল তো বের হতেই পারে। তাহলে কবি কেন বলছেন চোখের জল বের হচ্ছে না? এটা কবি রূপকভাবে বলতে চাইছেন যে এ মৃত্যু হঠাৎ মৃত্যু নয়, এ মৃত্যু তিলে তিলে মরা। অর্থাৎ রাষ্ট্র তোমাকে ডাইরেক্টলি বুকে ছুরি বসিয়ে খুন করতে আসছে না। শাসক তোমার পেটে ছুরি দিয়ে খুন করবে না, তোমার রক্ত ঝরাবে না, তোমাকে লাঠি দিয়ে মারবেও না, কিন্তু তোমাকে এমনভাবে ধীরে 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 এক ঘরে করে দেবে যে তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি বিভিন্নভাবে অপদস্থ হবে, নানান জায়গায় তোমাকে এমনভাবে দেখানো হবে যে তুমি সর্বদোষী। তুমি যদি একটা কথা বলো, তোমাকে রাষ্ট্র বিরোধী বলে ঘোষণা করে দেওয়া হবে। দুনিয়ার মানুষ, গোটা তোমার দেশের মানুষ তোমাকে তখন রাষ্ট্রবিরোধিতার চোখে দেখবে। তুমি প্রতিবাদ করেছিলে, অথচ তোমার প্রতিবাদ করার জন্য তোমাকে এমন কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া হবে যে কারণে তুমি লাঞ্ছিত হবে, যেটা বারবার করে থাকে শাসকরা। যারা প্রতিবাদ করে তাদেরকে ঠিক তারা ফাঁসিয়ে দেয়। অর্থাৎ এক্ষেত্রে তারা এতটুকু রক্ত ঝরায় না, আঘাত করে চোখের জলও ঝরায় না, কিন্তু তোমাকে তিলে তিলে মেরে ফেলে। এভাবেই দেশ দেশান্তরে, যুগ যুগান্তরে কবিরা মার খেয়ে আসছে, প্রতিবাদীরা মার খেয়ে আসছে। তাতে রক্ত ঝরে না, চোখের জল পড়ে না, কিন্তু কষ্ট আছে, তিলে তিলে মরতে হয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। ঘূর্ণিপাক, এখানে ঘূর্ণিপাক বলতে যুগের যে বর্তমান অবস্থা সেটাকে বোঝানো হয়েছে। একটা ঘূর্ণি কিসের ইঙ্গিত? প্রলয়ের ইঙ্গিত। বর্তমান পরিস্থিতিতে কবি বলছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা প্রলয় যুগ, এবং এই প্রলয় যুগে সামান্য বিদ্যুৎ সেটাও বাজ হয়ে ওঠে। দেখবে যখন কোনো একটা জায়গাতে ওই একটা বিষয়কে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয় না, সেখানে সামান্য থেকে সামান্যতম মন্তব্য কিন্তু উস্কানির সৃষ্টি করতে পারে। কেউ একটা সামান্য মন্তব্য করলো, সেটা কিন্তু বড় একটা গণরোষে পরিণত হয়ে যেতে পারে। তাহলে সামান্য বিদ্যুৎ সেটা যেন আজ বাজ হয়ে পড়ছে। ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়। ঝিরঝিরে বৃষ্টি, ইলসেগুড়ি বৃষ্টি, যেটা হয়তো খুবই মনোরম, তাতে কারো কোনো ক্ষতি অতটা কিছু হয় না, একটা সামান্য ছাতা দিয়ে হয়তো যে বৃষ্টিটা আটকানো যায়, কিন্তু সেই ঝিরঝিরে বৃষ্টিটাকেও আজ প্রলয় ঝড় বলে মনে হচ্ছে। ওই যে বললাম উস্কানি,
এখন সামান্য থেকে সামান্যতম জিনিস বিশাল আকার ধারণ করতে পারে। আর মায়ের বেদনার বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এটা সরাসরি বেঞ্জামিনকে বলা হলো। বেঞ্জামিন, ওই যে বললাম মায়ের সঙ্গে দেখা করতে গেছিল শেষবার, তাহলে সেই মায়ের বেদনাশ্রু, সন্তান জেলে বন্দি, মায়ের বেদনাশ্রু নিয়ে জেলের গারদ থেকে কি বেরিয়ে আসছে? সশরীরে কবিতে বেরিয়ে আসতে পারছেন না, বেরিয়ে আসছেন কবির লিপিকার স্বর, মানে তার সৃষ্টির স্বর। ওই যে রবি ঠাকুর বলেছিল না, কি বলেছিল, যে আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে। তাহলে রাষ্ট্র তার হাত বেঁধেছে পা বেঁধেছে, কিন্তু তার মনের যেটা সৃষ্টি সেটাকে বাঁধবে কি করে? কাজী নজরুল ইসলামকে বহু হেনস্থার শিকার হতে হয়েছে ইংরেজদের দ্বারা, কিন্তু তার যে কবিতা সেটা কি থমকে থেকেছে? তার যে প্রতিভা সেটা কি আটকাতে পেরেছে? তারা পারেনি। তারা বেঞ্জামিনকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিতে পারে, কিন্তু বেঞ্জামিনের যে সৃষ্টি সে করে গেছে সেই সৃষ্টিকে তো কোনোদিন ফাঁসি দিয়ে ঝোলাতে পারবে না। তারা স্রষ্টাকে ধ্বংস করতে পারে, সৃষ্টিকে নয়। সুতরাং বেঞ্জামিনের সৃষ্টি ধ্বংস হয়েছে, কিন্তু বেঞ্জামিন ধ্বংস হয়েছেন স্রষ্টা, কিন্তু বেঞ্জামিনের সৃষ্টি ধ্বংস হয়নি। সেই লিপিকার স্বর অর্থাৎ তার লেখনই যেন কারাগার থেকে বেরিয়ে আসছে। যখন কাঁপন লাগে জিভে, অর্থাৎ জীব যখন কাঁপে, জীব কাঁপার অর্থ কি? কথা বলা। তুমি জীব বের করে স্থির করে রাখো, কথা বলতে পারবে? পারবে না, বোবাদের মতো আ করবে, তাই তো? আমরা কথা কখন বলতে পারি? যখন আমাদের জীব কাঁপায়। তার হচ্ছে জীবে যখন কাঁপন লাগে, তার অর্থ কি হলো? জীব যখন প্রতিবাদের সুরে মেতে ওঠে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। এখন প্রশ্ন আসতেই পারে, স্যার গান কীভাবে যুদ্ধের শস্ত্র হতে পারে? তবে তার আগে শস্ত্র শব্দটার অর্থ বলি, তফাৎ বুঝতে হবে। অস্ত্র শস্ত্র বলা হয়, তাই তো? অস্ত্র এবং শস্ত্রের মধ্যে তফাৎ আছে। অস্ত্র যা নিক্ষেপ করা যায়, যা ছোড়া যায়, শস্ত্র যা নিক্ষেপ করা যায় না, ছোড়া যায় না। অনেক সময় শস্ত্রের ফিজিক্যাল কোনো ডাইমেনশন থাকে না, শারীরিক কোনো রূপ থাকে না। আমাদের মুখের ভাষাটা কিন্তু শস্ত্র, অস্ত্র নয়। আমরা কথার দ্বারা কাউকে বিদ্ধ করতে পারি, কথার দ্বারা কাউকে খুশিও করতে পারি। কবির লেখা, সেই লেখাটা হলো তার কাছে শস্ত্র। কবির গান, সেটা হলো শস্ত্র। গান মানুষকে অনুপ্রাণিত করছে। কাজী নজরুল ইসলাম লিখছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করছে লোপাট। তাহলে এই যে গান অনুপ্রেরণা দেবে না দেশবাসীকে, যে কারার ওই লৌহ কপাটটা ভেঙে ফেল, অর্থাৎ ওই শাসকের যে লৌহ কপাট যেটার দ্বারা তারা সকলকে বেঁধে রেখেছে, ওই কপাট তোমরা ভেঙে ফেলো, প্রতিবাদ করো, তবেই আসবে স্বাধীনতা। মুক্তির মন্দির সুপানো তলে, ওই যে গানগুলো, এগুলো যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। আরও হাজারো হাজারো গান দেশকে স্বাধীন করার সময়, আমি আমার শুধু নিজের দেশের ক্ষেত্রেই বলছি, রচিত হয়েছে। এমন প্রত্যেকটা দেশেই রচিত হয়েছে দেশকে স্বাধীন করার জন্য নানান কবিতা, নানান গান, যেগুলোর হয়তো কোনো শারীরিক রূপ নাই, কিন্তু মানুষকে মানসিকভাবে স্বাধীনতার প্রেরণার যোগান দিয়েছে। কবিকে তখন ভয় পায় ওরা। দেখো, একটা সামান্য কবি যে কোনোদিন অস্ত্র ধারণ করলো না, কিন্তু সেই কবিকে ভয় পায় তখন রাষ্ট্র, সেই প্রতিবাদী কবিকে ভয় পায় তখন শাসক। সাত করতে কি বলা হয়? পেন ইজ মাইটার দেন সোর্ড। একটা পেন অস্ত্রের থেকেও ক্ষমতাশালী। তোমরা বাংলাতেই তো পড়েছিলে ক্লাস 10-এ, হারিয়ে যাওয়া কালি কলম, তাই তো? তাহলে সেখানেও তো বলেছিল যে পেন বা একটা কলম একটা তলোয়ারের থেকেও ধারালো। যে কাজটা একটা তলোয়ার শুধু 5টা লোককে হত্যা করে করতে পারে, একটা পেন 5 লক্ষ মানুষকে একসঙ্গে মাঠে নামিয়ে আনতে পারে। আর তার জন্যই তো রাষ্ট্র ভয় পায় এই প্রতিবাদী কবিদের। সেটা দক্ষিণ আফ্রিকা হোক কিংবা ভারভারারাও ভারতবর্ষে হোক, কাউকে ফাঁসি দিতে হয়, কাউকে জেলে ভরতে হয় তাদের মুখ বন্ধ করার জন্য। মুখ বন্ধ হলো পেন, চিন্তাধারা, মন, এগুলো তো বন্ধ করা যায় না।
তো রাষ্ট্র যখন দেখে আমার বিরুদ্ধে কথা হচ্ছে, এরা তখন কবিকে ভয় পায়, কয়েদ করে, ওরা বন্দি করে। এক্ষেত্রে বারবারাও নিজের কথাও বলছেন, বেঞ্জামিনের কথাও বলছেন। এই যেমন রাষ্ট্র আমাকে ভয় পেয়েছিল, আমি প্রতিবাদ করেছি তাই আমাকে বন্দি করেছে। আর জেলে বসে লিখছি, বন্দি করে আটকে কোথায় রাখতে পারবে? আমাকে বন্দি করতে পারবে, আমি যেটা সৃষ্টি করবো সেটাকে তো থামাতে পারবে না। বেশ। আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, অর্থাৎ ওই যে ফাঁসি, বেঞ্জামিনের ফাঁসির কথা বলা হচ্ছে। তারা কয়েদ করে এবং গর্দানে আরো জোর করে ফাঁস জড়িয়ে দেয় যাতে আমি দম আটকে যাই। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন, অর্থাৎ কবি বলছেন, হে রাষ্ট্র, হে শাসক, তুমি আমার গলায় ফাঁস দিতে পারো, কিন্তু তবুও আমার পার্থিব জগতের, আমার শরীরের শ্বাসটা তুমি রোধ করতে পারলো, আমার লেখনির যে শ্বাস সেটা তুমি রোধ করতে পারবে না। আমি আমার লেখার মধ্যে যে অনুপ্রেরণা, যে প্রতিবাদের সুর বা প্রতিবাদের শ্বাস দিয়ে রেখেছি, সেটা হাজারো মানুষের মধ্যে বেঁচে আছে। তুমি কেবল একটা কবির শ্বাস রোধ করতে পারো, কবির একটা লেখা হাজারো মানুষটার মধ্যে নতুন করে শ্বাস জাগিয়ে তুলতে পারে, স্বাধীনতার অনুপ্রেরণা জাগিয়ে তুলতে পারে, প্রতিবাদী কণ্ঠস্বরকে জাগিয়ে তুলতে পারে। তাই তুমি আমার শ্বাসরোধ করতে পারলেও আমার লেখা যেটা সবার মধ্যে বেঁচে আছে তার শ্বাসরোধ করতে পারবে না। তাহলে আমার শ্বাস কোথায় আছে? কবি কোথায় শ্বাস ফেলছেন? শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, তার লেখার দ্বারা। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যখন ফাঁসি কাটে আমাকে ঝোলাচ্ছ, অর্থাৎ প্রতিবাদীকে যখন তুমি ঝোলাচ্ছ, কিংবা বেঞ্জামিনকে যখন তুমি ঝুলিয়েছিলে, মনে রেখো ওই পরিস্থিতিতে বেঞ্জামিন হয়তো তোমাদেরকে নিয়ে উপহাস করেছিল। যেমন ক্ষুদিরাম বসুকে ঝুলানো হয়েছিল ফাঁসির মঞ্চে, সে যেন ওই ইংরেজদেরকে একটা ওই আইরনি করা যাকে বলে ব্যঙ্গ করেছিল। তার ফাঁসিটা যেন ইংরেজদের এই শাসনের বিরুদ্ধে একটা ব্যঙ্গ ছিল। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। ফাঁসির মঞ্চে কীভাবে ফাঁসি দেওয়া হয়? একটা উঁচু জায়গায় দাঁড় করানো হয়, তারপর একটা লিভারকে এইভাবে টেনে দেওয়া হয়, উঁচু জায়গাটা নিচে নেমে যায় এবং হ্যান্ড বডিটা ঝুলে যায়। এভাবেই ফাঁসির মঞ্চ উপর থেকে নিচে নেমে যায় ভারসাম্য রাখতে। কিন্তু কবিরা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, বা প্রতিবাদীরা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। তারা যেন মৃত্যুকে বলছে যে, হে মৃত্যু, তুমি বড় তুচ্ছ, তুমি আমাকে মেরে ফেলতে পারো কিন্তু আমার সৃষ্টিকে তুমি কখনো মারতে পারবে না। আর তুচ্ছ ফাঁসুরেকে, এই ফাঁসিটা বা কবির এই যে প্রাণত্যাগ বা প্রতিবাদীর যে প্রাণত্যাগ, সে কাকে কাকে প্রতিবাদ জানাচ্ছে বা স্পর্ধা জানাচ্ছে? প্রথমত মৃত্যুকে, দ্বিতীয়ত ওই ফাঁসুরেকে। ফাঁসুরে মানে যাকে আমরা জল্লাদ বলি, যে ফাঁসি দিচ্ছে। অর্থাৎ ওই ফাঁসুরকে ওই প্রতিবাদী জন্য বলছে, তুমি একটা লিভার টেনে একটা প্রাণ নষ্ট করতে পারো, কিন্তু আমার কবিতা হাজার হাজার প্রাণের মধ্যে যেটা ঢুকে আছে তাকে তো তুমি মারতে পারবে না। কটা প্রাণকে তুমি মারবে? তুমি সৃষ্টি যিনি করেছেন স্রষ্টা একটা, তাকে হত্যা করতে পারলে, কিন্তু তার সৃষ্টি যে 1,00,000 মানুষের মধ্যে ছড়িয়ে গেল, তুমি কি তাদেরকে রোধ করতে পারবে? পারবে না। অর্থাৎ স্রষ্টা যেন চ্যালেঞ্জ জানালো মৃত্যুকে এবং এই ফাঁসুরেকে। ফাঁসুরের মধ্য দিয়ে যেন চ্যালেঞ্জ জানালো রাষ্ট্রকে। ফাঁসুরে কাদের প্রতিনিধি? রাষ্ট্রের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। তার মানে কবি যেন প্রতিবাদ জানালেন, কবি যেন চ্যালেঞ্জ জানালেন মৃত্যু এবং রাষ্ট্রকে। তাহলে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে, স্পর্ধা জানাচ্ছে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে, অর্থাৎ যে কবিকে বা প্রতিবাদীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিচ্ছে। এই যে তুচ্ছ ফাঁসুরে, এই শব্দটার দ্বারাই কিন্তু বুঝিয়ে দেওয়া হলো যে ফাঁসি দেওয়ার মতো একটা ভারী কাজ যে করছে তাকেও তুচ্ছ বলছে। অর্থাৎ প্রতিবাদীর কাছে মৃত্যু কোনোদিন বিশাল বড় ব্যাপার হতে পারে না। তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে, যেটা ভগৎ সিং এবং তার যে দুজন সঙ্গী, কিংবা বিনয় বাদল দীনেশের ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রেই কিন্তু হয়েছে সেই একই কাজ। সমস্ত স্বাধীনতা সংগ্রামীর ক্ষেত্রে কেউ ফাঁসিতে ঝুলেছে, কেউ নিজের গুলি করে মারা গেছে, কিংবা ইংরেজদের গুলিতে মারা গেছে। কিন্তু কেউ কোনোদিন এই মৃত্যুকে নিয়ে আক্ষেপ করেনি, না তারা নিজে না তাদের পরিবার।
বরং তারা গর্বিত হয়েছে যে তারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে। তাই তাদের কাছে মৃত্যু কিংবা মৃত্যুদায়ক যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তারা কেউই বড় হয়ে উঠতে পারে না। তারা সব সময় চ্যালেঞ্জ জানিয়েছে মৃত্যুকে। তাহলে গোটা কবিতাটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদী এক কবিতা, নাম চারণ কবি। ব্যাস এতটুকুই এই কবিতা, আর কিছু নেই।